দর্শক, আমার মনে হয় যে একটা বড় গন্ডগোল পাকতে চলেছে, একটা বড় বিশৃঙ্খলা শুরু হতে পারে দু একদিনের মধ্যে। কেন বলছি সেটা? গণভোট ব্যাপারে নানা ধরনের কথা নানা দিক থেকে যখন শোনা যাচ্ছে, সরকার সরাসরি গণভোটের পক্ষে প্রচারণা চালাতে উঠে পড়ে লেগে গেছে। এমনকি 4.5 কোটি টাকা দামের যে আইসিইউ অ্যাম্বুলেন্স, সেই আইসিইউ অ্যাম্বুলেন্সটাকে ভোটের গাড়ি বানানো হয়েছে নাটোরে, যেটার কোনো কৈফিয়ত কেউ দিতে পারছে না। এরকম লঙ্কাকাণ্ডও যখন ঘটছে, তখন সেগুলোকে লঙ্কাকাণ্ড বলা না গেলেও একটা লঙ্কাকাণ্ড আজকে ঘটে গেছে। সেটা হচ্ছে জাতীয় পার্টি জানিয়ে দিয়েছে গণভোটে তারা না ভোটের ক্যাম্পেইন করবে। আর জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেইন করবে এই ঘোষণা দেয়া মানে জাতীয় পার্টির বিরুদ্ধে এখন তীব্র আন্দোলন শুরু হয়ে যেতে পারে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আন্দোলনে যমুনা ঘেরাও হতে পারে, অনেক কিছু হতে পারে। এবং অনেক কিছু হওয়ার প্রেক্ষিতে একটা বড় ধরনের গ্যাঞ্জামের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আরও একটা ভয়াবহ মন্তব্য করেছেন আজকে। চলুন একটু জেনে দেখি জাতীয় পার্টি কেন ঘোষণা করলো না ভোটের ক্যাম্পেইন করবে, আর কি কি বলল তারা। থাকবেন দর্শক। বলছিলাম একটা গন্ডগোল বোধহয় পেকেই যাচ্ছে, কারণ জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। গণমাধ্যম খবরটি নিশ্চিত করছে, তাদের খবরটি দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জিএম কাদেরের। এখনও কিন্তু প্রতীক বরাদ্দ হয়নি, প্রতীক বরাদ্দ হবে আগামীকালকে। প্রতীক বরাদ্দর আগে জাতীয় পার্টির দুই পক্ষ কে লাঙল পাবে কে লাঙল পাবে না, এই ব্যাপারগুলো কিন্তু এখনও আদালতে ঝুলন্ত। ঠিক এই মুহূর্তে এসে জাতীয় পার্টির পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে তারা না ভোটের ক্যাম্পেইন করবে, তখন এটা যেমন একটা প্রতীকে প্রভাব ফেলতে পারে কিংবা ফেলা হতে পারে, আরেকটা সেটা হচ্ছে জাতীয় পার্টির বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন শুরু হতে পারে 10 দলীয় জোটের পক্ষ থেকে, যেখানে এনসিপি জামাত রয়েছে। এই খবরের বিস্তারিত যাওয়ার আগে আরেকটি শিরোনাম দেখে নিন জাতীয় পার্টির চেয়ারম্যানকে কেন্দ্র করে। এই শিরোনামে বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জানাচ্ছে, এই হিটলারকে ঠেকাতে হবে জিএম কাদের। অর্থাৎ এই সরকার এবং এই সরকার প্রধানকে তিনি হিটলারের সঙ্গে তুলনা করছেন। এই ভয়াবহ অভিযোগটাও জাতীয় পার্টিকে নতুন করে বিপদে ফেলতে পারে। না ভোটের ক্যাম্পেইন ব্যাপারে কি বলা হচ্ছে? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আসন্ন গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই গণভোট সংবিধান বিরোধী, অবাস্তব এবং বাস্তবায়িত হলে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। আজকে রাজধানীতে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেন। প্রার্থীদের তালিকা ঘোষণা করেছেন তিনি। 196 জন প্রার্থী তাদের বৈধ হয়েছে, সেই ঘোষণা তিনি দিয়েছেন। অর্থাৎ জাতীয় পার্টির 196 জন লাঙল প্রতীকে নির্বাচন করতে যাচ্ছে। সরকার গঠন করতে হলে 151 আসন লাগে। 196টি আসনে জাতীয় পার্টি নির্বাচন করছে। জাতীয় পার্টির নির্বাচনে ফলাফলটা নির্ভর করছে যখন আওয়ামী লীগের ভোটের উপরে। আওয়ামী লীগ যদি ভোট বর্জন করার যে ঘোষণা, সেই ঘোষণা থেকে গোপনে সরে এসে জাতীয় পার্টির ভোট বাক্সে ভোট দিয়ে দেয়, তাহলে কিন্তু জাতীয় পার্টি ভালো ফলাফল করে ফেলতে পারে। সরকার গঠন হয়তো করতে পারবে না, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ আসন তাদের হয়ে যেতে পারে। এটা কিন্তু মোটা দাগে অবিশ্বাস করার কোনো উপায় নেই। কিন্তু আওয়ামী লীগ কি তাদের ওই ভোট বর্জনের জায়গা থেকে সরে আসবে? কারণ ভোট বর্জনটাও তাদের জন্য একটা বড় ইস্যু, কারণ তারা দেখাতে চাইবে যে এবারের ভোটে ভোট কাস্টিংটা অনেক কম হয়েছে। যদি আওয়ামী লীগের ভোটাররা না আসে, ভোট কাস্টিং অনেক কম হবে, এটাই স্বাভাবিক। আর যদি তারা জাতীয় পার্টিকে বিজয়ী করানোর জন্য ভোটে যেতে চায়, তাহলে ভোট কাস্টিং কিন্তু অনেক হবে। তখন এই সরকারের বলার একটা স্কোপ থাকবে যে কই আওয়ামী লীগ, কোথায় আওয়ামী লীগ? আওয়ামী লীগের সমর্থকরা যদি থাকতোই, তাহলে কি 70, 75, 80% ভোট কাস্টিং হতো না তো। সেই কথা বলার সুযোগ কি আওয়ামী লীগ তৈরি করে দেবে? সেটাও একটা বড় প্রশ্ন। জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে।
সাথে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো সংবিধান বিধানে নেই। সংবিধান অনুযায়ী কেবল নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে পারে। অর্থাৎ বর্তমান সংবিধানে যেখানে কোনো গণভোটের অপশন নেই, কিন্তু এই সরকার সংবিধানের আলোকেই শপথ নিয়েছে, সংবিধানের আলোকেই চলছে এবং সংবিধান অনুযায়ী কিন্তু দেশ চলছে। গণভোট যেটা আয়োজন করা হচ্ছে সেটা সংবিধানে কোথাও লেখা নেই। সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে গণভোট দেওয়ার অপশন থাকতে পারে, তার আগে যেটা করা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে, যেটা আইন সিদ্ধ নয় সেই দাবি তারা করছে। তিনি বলেছেন যে এত জটিল একটি বিষয় সাধারণ মানুষের কাছে হ্যাঁ বা না প্রশ্নে উপস্থাপন করা অবাস্তব। গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ ধরনের বিষয় এভাবে উপস্থাপন করা অদ্ভুত ও অযৌক্তিক। যারা এই প্রস্তাব দিয়েছে তারা বিষয়টি আদৌ বুঝে করেছে কিনা তা নিয়েও আমার সন্দেহ রয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যত কথাই বলেছেন তার মধ্যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে 4টি প্রশ্ন দিচ্ছেন আপনি ব্যালটে, সেই 4টি প্রশ্ন ভোটের বুথে ঢুকে সেটা পড়ে বুঝে মনস্থির করে হ্যাঁ কিংবা নাতে ভোট দেওয়ার ক্যাপাসিটি বাংলাদেশের আদতে কত পার্সেন্ট মানুষের রয়েছে? 10%, 20%? তার বেশি তো না, তার বেশি মানুষের এই ক্যাপাসিটি নেই। এমন আবার এটাও আবার বড় ব্যাপার, পড়ে হয়তো মানে একটু আধটু বুঝবে, কিন্তু প্রকৃত অর্থে পড়ে এই ব্যাপারটা বোঝা, 4টি প্রশ্ন বোঝা এবং 4টি প্রশ্নের মধ্যে যেভাবে বলা হয়েছে যে অপরাপর সিদ্ধান্তগুলো মানে জুলাই সনদ অনুযায়ী গৃহীত হবে, সেই অপরাপর সিদ্ধান্তগুলো জানতে হলে জুলাই সনদটা পুরোটা পড়তে হবে, যেটা 40-45 পৃষ্ঠার একটা বড় বই। 40-45 পৃষ্ঠার একটা বড় বই বাংলাদেশের 1% মানুষই কেউ পড়েছে কিংবা নির্বাচনের আগে পড়া আপনি নিশ্চিত করতে পারবেন? নিশ্চিত করতে পারবেন না। সুতরাং এখানে একটা গোঁজামিল যে রয়েছে প্রশ্নে, সেটা সবাই বলছে। গণভোটের পক্ষে বিপক্ষে থাকা না থাকা সেটা ভিন্ন কথা, কিন্তু গণভোটের এই যে 4টা প্রশ্নের প্রক্রিয়া এবং 4টা প্রশ্নের উত্তরই একই উত্তর হতে হবে, হয় হ্যাঁ অথবা না, সেটাও একটা মানে বিদঘুটে একটা ব্যাপার, সেটাও মেলে না আদতে। কোনো একটা প্রশ্নে আমি হ্যাঁ বলতে পারি, কোনো একটা প্রশ্নে আমি না বলতে পারি, আমার কোনো অপশন নেই। হ্যাঁ বললে সবই হ্যাঁ বলতে হবে, না বললে সবই না বলতে হবে। এই ব্যাপারগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলেছেন JM কাদের। সংবিধান সংস্কারের প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেছেন, এসব সংশোধনী বাস্তবায়িত হলে দেশ অচল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীকে কার্যত কোনো ক্ষমতা না দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। স্বৈরাচার রোধের নামে যদি ক্ষমতাহীন সরকার তৈরি করা হয় তাহলে দেশ কিভাবে চলবে সেই প্রশ্ন থেকেই যায়। তিনি আরও বলেন, ক্ষমতার লাগাম টানতে হবে জবাবদিহিতার মাধ্যমে, কিন্তু সম্পূর্ণভাবে ক্ষমতা কেড়ে নিলে কোনো সরকার দায়িত্ব পালন করতে পারবে না। এতে সরকার কয়েকদিনের বেশি টিকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। JM কাদের বলেন, এসব সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। দীর্ঘদিন সংসদ ও সংবিধান নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের কথা শোনা হয়নি। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি এই গণভোট প্রত্যাখ্যান করবে। আমরা না ভোট দেব এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। এই যে না ভোটের প্রসঙ্গ একেবারে জাতীয় পার্টি সরাসরি জানিয়ে দিল। এখন প্রশ্ন আসবে, আর কার কি অবস্থা? বিএনপির কি অবস্থান হবে? বিএনপির অ্যাটিটিউডে কি সরকার পরিষ্কার হতে পারেনি এতদিনেও যে বিএনপি এই গণভোটে হ্যাঁয়ের ক্যাম্পেইন করবে না? নায়ের ক্যাম্পেইনও করবে না, কিন্তু হ্যাঁয়ের ক্যাম্পেইন করবে না এই বিএনপি এই গণভোটে। কারণ এই গণভোটের ব্যাপারগুলো যেগুলো করা হয়েছে, যেভাবে জুলাই সনদ পরিবর্তন করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছিল, সেই রিস্কটা বিএনপি নেবে না। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে যায় তাহলে বিএনপির উপরে চাপ সৃষ্টি হবে তারা যদি সরকার গঠন করে। আবার আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে বিতর্কের অবসানটা খুবই দরকার, সেটা হচ্ছে যে এই গণভোটের পরে, জাতীয় নির্বাচনের পরে প্রথম দিন থেকেই কি
যে যারা বিজয়ী হবে তারা সরকার পরিচালনা করবে কিংবা ক্ষমতায় চলে যাবে, নাকি 6 মাসের জন্য একটা সাংবিধানিক পরিষদ হিসেবে এই সংসদ সদস্যরা কাজ করবেন, যাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না? ওই 6 মাসও প্রফেসর ইউনূস সরকারই দেশ পরিচালনা করবেন। এই সাংবিধানিক পরিষদ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সংসদে বসে থেকে শুধুমাত্র সেগুলো করবেন, সেগুলো বাস্তবায়ন করে সংবিধান পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়ার পরে তারপরে 6 মাস পরে তাদের হাতে ক্ষমতা যাবে। ব্যাপারটা কি সেই দিকে যাবে, নাকি ডে 1 থেকেই নির্বাচনে জেতার পরে ডে 1 থেকেই নতুন সরকার পুরো দমে সরকার হিসেবে ফাংশন করবে, সাংবিধানিক পরিষদ হিসেবে ফাংশন করবে না? সংসদের উপরে যে 180 দিনের যে চাপিয়ে দেওয়া হয়েছে, মানে 180 দিন পরে অটোমেটিকলি এটা যদি সংসদে যদি পাশ না করা হয় তাহলে অটোমেটিকলি পাশ হয়ে গেছে বলে গণ্য করা হবে। এই যে ব্যাপারগুলো, এই পয়েন্টটা সব কিছু হয়তো ঠিক আছে কিংবা কোনোটাই অমত দ্বিমত থাকবে, দলগুলোরও দ্বিমত রয়েছে, কিন্তু এই যে সংসদকে বাধ্য করা যায় না, এই কথা আইনজ্ঞরা বলছেন। এবং আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক তিনি বলেছেন সংসদকে কখনো কেউ বাধ্য করতে পারে না, তাতে সংসদের মূল যে কাঠামো এবং সাংবিধানিক পাওয়ার সংসদের সেটা নষ্ট হয়ে যায়। সংসদ কারো দ্বারা প্রভাবিত হবে না। সংসদকে আপনি বলে দিতে পারবেন না যে তুমি এটা করো কিংবা তুমি এটা করতে বাধ্য। সংসদ যে নিয়মে চলে, সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান যেভাবে বলছে সেইভাবে সংসদ ফাংশন করবে, সংসদকে বাধ্য করবে না কেউ। সব মিলিয়ে জাতীয় পার্টি মাঠে নেমে গেল, যে কথা শুরুতে বলছিলাম, জাতীয় পার্টি না ভোটের ক্যাম্পেনে মাঠে নেমে গেল। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে কি কেউ না ভোটের ক্যাম্পেন করতে পারবে? জাতীয় পার্টি মাঠে নেমে গেল, ঘোষণা দিল। এখন কি হবে? এখন কি এনসিপি জামাত সহ 10 দলীয় জোট, এই জোট থেকে, বিএনপি জোট থেকে এই দাবি জানানো হবে না, এটা নিশ্চিত। কিন্তু এই 10 দলীয় জোট থেকে কি এবার দাবি জানানো হবে যে আগামী এই 2 দিনের মধ্যে কিংবা 48 ঘন্টার মধ্যে কিংবা 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, কারণ তারা ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের দালাল, তারা না ভোট করছে, তারা জুলাই সনদ চায় না, তারা জুলাই অভ্যুত্থানের বিপক্ষ শক্তি, তাদেরকে দমন করো, তাদেরকে গ্রেপ্তার করো। এই ব্যাপারগুলো, এই দাবিগুলো নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার কার্যক্রম হাতে নেবে কিনা সেটাই এখন বড় ব্যাপার। সেই কারণেই প্রথমে বলছিলাম যে একটা গন্ডগোল বোধহয় পাকতে শুরু করেই দিল। কি হবে? জাতীয় পার্টি জিএম কাদের হঠাৎ করেই দুঃসাহসী। এটা এমন না যে হঠাৎ করে ভয় কাতরে মাওবাজ ভীষণ সাহসী, তা না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগ সরকারের শেষ 6 মাস থেকে, মানে নতুন গভর্নমেন্ট ফর্ম করার আগে থেকেই, 2024 ইলেকশনের আগের 6 মাস এবং 24 ইলেকশনের পরে, আর ডক্টর ইউনূস আসার পরে, মানে বিনা যুদ্ধে নাহি ছাড়ি সূচাগ্র মেদিনী, মোটামুটি সেভাবেই টিকে আছেন। কপাল ভালো একটাই যে তাকে কোন একটা কারণে, বিশেষ কারণে 14 শিকের ন্যায় নেই বা নিতে পারে নাই ডক্টর ইউনূস এবং তার চেলাপেলারা বহু দাবি দেওয়া জানিয়েও এই ভদ্রলোককে জেলের ভাত খাওয়াতে পারেনি এবং তার দলকে নিষিদ্ধ করতে পারেনি, যদিও সেখানে বিএনপি একটা বড় রোল প্লে করেছে। আজ আমি যেদিন কথা বলছি 21 জানুয়ারি 2025, সব কিছু ছিঁড়ে যেন জিএম কাদের হঠাৎ করে অনেক বেশি রকম অ্যাগ্রেসিভ হয়েছেন। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন। জিএম কাদের এই ঘোষণাটা দেখেন, এর আগের দিন, একদিন আগে তিনি এই ঘোষণা এবং এই আহ্বান জানানোর 24 ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের বিষয়ে কোনো কিছু একেবারে কোনো গুরুত্ব না দিয়ে, যখন তার সমস্ত শক্তি, তার সমস্ত মনোযোগ, কনসেন্ট্রেশন তিনি যখন গণভোটে দিয়েছেন, অনেকটা ওপেনলি, অনেকটা নির্লজ্জের মতন যখন গণভোটে হায়ের পক্ষে তিনি ভোট চাইছেন, তখন জিএম কাদেরের এই বক্তব্য কি অনেকটা ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করার মতো না? আজকে বোধহয় প্রথম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দল তারা বলছে যে ছুড়ে ফেলেন গণভোটকে, আপনারা সবাই হাতে ভোট না দিয়ে নাতে ভোট দিন, তার পক্ষে থাকুন, গণভোটের বিপক্ষে থাকুন। জিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা গণভোটের বিপক্ষে কিন্তু সংস্কারের পক্ষে। এটা বিএনপির মতো, বিএনপিও কিন্তু সংস্কারের পক্ষে, তারা তাদের 31 দফা নিয়ে আগাচ্ছে।
31 দফা দিয়ে সংস্কার করবো। ডক্টর ইউনূসের এই যে কি সব 48টা প্রস্তাব, 83টা প্রস্তাব, হা না, জুলাই সনদ, এইটা জাস্ট টিস্যু পেপারের মতো বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে আর সংখ্যাগরিষ্ঠতা যে অর্জন করে, এটা টিস্যু পেপারের মতো কোন জাদুঘরে যে ফেলায় দিবে। আজকে ডক্টর ইউনূস কি জুলাই জাদুঘর নাকি একটা পরিদর্শন করে এসছে বিএনপি। এই সংস্কার সব এটা গঙ্গা স্নানেও নেবে না, এটা বঙ্গোপসাগরেও নেবে না, এটা ঢাকার পাশে দোলাই খাল তো এখন নাই, বুড়িগঙ্গার যে নালা আছে ফেলে দিবে, সোজা সোজা টুপ করে ফেলে দিবে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, এখন জাতীয় পার্টি একেবারে স্টেট ওই জায়গায় তারা সংস্কার চায়, বাট ইউনূস সাহেবের এই বিচিত্র সংস্কার চায় না। তাই না ভোট দিব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বলছেন জি এম কাদের। তিনি ঢাকায় একটা সংবাদ সম্মেলনে তিনি এটা বলেছেন। সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, আমরা না ভোট দিব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। গণভোট প্রসঙ্গে বলেন, গণভোটের বিপক্ষে আমরা, কিন্তু সংস্কারের পক্ষে। জি এম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ গ্রহণ করেছে এবং শপথের সময় সংবিধান সংরক্ষণ, সমর্থন ও নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছে। অথচ সংবিধান সংশোধনের মতো একটি জটিল ও সংবেদনশীল বিষয় গণভোটের মাধ্যমে আনার কোনো সাংবিধানিক বিধান নেই। সংবিধান অনুযায়ী কেবলমাত্র নির্বাচিত সংসদই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন করতে পারে। এটা সবচেয়ে বড় কথা, যে এই সরকার আইনের মাধ্যমে এসছে, কিন্তু এখন যা করে নিজের কাজটাকে সে আইন হিসেবে প্রতিষ্ঠিত করে। যত অন্যায় হোক, যত বিচার হোক, মানুষের উপরে টর্চার হোক, মানুষকে শেষ করে ফেলা হোক, জানে শেষ করে ফেলা হোক, তারপরেও সে তার ভুল কাজটাকে সে বলে এটাই আইন। সে সংবিধানের অনুযায়ী এসছে, যে সংবিধানে গণভোট নাই, এবার সেই সংবিধান নিয়ে তার মাথা ব্যথা। এটার একটাই কারণ, সে ক্ষমতা ছাড়তে চায় না। জি এম কাদের যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জ সংক্রমণের মতন অন্যান্য দলে এবং সাধারণে অলরেডি ছড়িয়ে গেছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।